আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসরস ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল বিষয় হোল্ডিং কোম্পানি অ্যাকাউন্ট, চতুর্থ পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 3টি ক্লাসে আমরা এ অধ্যায়ের 2টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের 3টি বেসিসের গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের 3 নম্বর বেসিসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর বেসিসে অঙ্কটি দেখে আসি। 3 নম্বর বেসিসের বিগত ক্লাসে আমরা 12 নম্বর অঙ্কটি শিখেছিলাম। আজকে আমরা এখান থেকে 13 নম্বর অঙ্কটি শিখব ইনশাআল্লাহ। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা অঙ্কটি পড়ে নিই। ড্র আপ দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ এ 31 ডিসেম্বর 2015 ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ব্যালেন্স শিটটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2015 সালের। লায়াবিলিটি, হোল্ডিং এবং সাবসিডিয়ারি অংশ দেওয়া আছে। অ্যাসেট পাশে হোল্ডিং এবং সাবসিডিয়ারি দেওয়া আছে, আলাদাভাবে যোগ করা আছে। ব্যালেন্স শিট দুটি মেলানো আছে। অ্যাসেট সাইডে দেখলাম সাবসিডিয়ারি হোল্ডিং কোম্পানিতে লেখা আছে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 6000 শেয়ার 97,000 টাকা। 97,000 টাকা দ্বারা 6000 শেয়ার ক্রয় করে নিয়েছে হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারির শেয়ার 6000। তাহলে প্রথমে আমরা দেখব যে সাবসিডিয়ারির টোটাল শেয়ার কত ছিল। সাবসিডিয়ারি কোম্পানিতে শেয়ার ছিল 10 টাকা করে দাম, 1 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটাল। 1 লক্ষ টাকাকে 10 দ্বারা ভাগ করলে 10,000 শেয়ার হয়। 10,000 শেয়ার থেকে 6000 শেয়ার যদি ক্রয় করা হয় তাহলে 60% শেয়ার হোল্ডিং কোম্পানি ক্রয় করে নিয়েছে। এখানে সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানির সম্পর্ক ঠিক আছে। এটি আমাদের অনুপাত তৈরি করার সময় লাগবে। এবার আসেন ডেট দেখি আমরা, ডেটটা কবে এটা পাওয়া যায় কিনা। নিচে বলা আছে এট দ্য ব্যালেন্স শিট ডেট অফ এস লিমিটেড ওস এইচ লিমিটেড অফ টাকা 6000। অর্থাৎ এস লিমিটেড দায়বদ্ধ আছে এইচ এর কাছে 6000 টাকা। এইচ এর সম্পদ এবং এস এর দায়, এটি মিউচুয়ালি সেট আপ করতে হবে, আন্তঃলেনদেন বলা হয়। সাবসিডিয়ারি কোম্পানির দায়, হোল্ডিং কোম্পানির সম্পদ, একজনের দেনাদার আরেকজনের পাওনাদার। এ ধরনের আইটেম মিউচুয়ালি সেট আপ করতে হয় ব্যালেন্স শিটের মধ্যে। দায় থেকে এবং সম্পদ থেকে 6000 টাকা আমরা মাইনাস করে দেখাবো। দ্বিতীয় লাইন বলা আছে ডিউরিং দ্য হোল্ডিং কোম্পানি লিমিটেড সোল্ড, বিক্রি করেছিল গুডস হুইচ হ্যাড এ কস্ট অফ টাকা 3000 টু এস লিমিটেড ফর টাকা 5000। অর্থাৎ 3000 টাকার পণ্য 5000 টাকায় এইচ লিমিটেড এস এর কাছে বিক্রি করেছিল 2000 টাকা লাভে। এটি অবিকৃত অবস্থায় আছে, যার ভিতরে 2000 টাকা 2000 টাকা লাভের ভিতরে কতটুকু অবিকৃত আছে আমরা সেটি পড়ি। 3/4 অফ দিস গুডস হ্যাড বিন সোল্ড বাই এস লিমিটেড। 3/4 মানে 4 ভাগের 3 ভাগ এস লিমিটেড, সাবসিডিয়ারি লিমিটেড বিক্রি করে দিয়েছে। তাহলে 4 ভাগের 1 ভাগ এখনো অবিকৃত অবস্থায় আছে এট দ্য ব্যালেন্স শিট ডেট। ব্যালেন্স শিট ডেটে 31 ডিসেম্বরে এসে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ অবিকৃত অবস্থায় আছে। তাহলে মুনাফার 4 ভাগের 1 ভাগ আনরিলাইজ অবস্থায় থাকবে। তাহলে এখানে আরেকটি ওয়ার্কিং বাড়লো, আনরিলাইজ প্রফিট। এটি আমরা ওয়ার্কিং এর মাধ্যমে দেখাবো। তাহলে মোট আমাদের আগে ওয়ার্কিং ছিল 7টি, এখানে একটি ওয়ার্কিং বাড়লো। এবার এই অঙ্কটার জন্য ওয়ার্কিং হয়ে যাবে 8টি। শিক্ষার্থীগণ, আমরা দেখলাম ডেট অফ অ্যাকুইজিশন প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও দেয়া নেই। তাহলে আমরা এটা ধরে নেব যে বছরের শুরুতে ক্রয় করা হয়েছে। ডেট অফ অ্যাকুইজিশন 1/1/2015। প্রপোর্শন অফ এইচ অ্যান্ড এস এর ভিতরে অংশবিশেষ দেখি আমরা। মোট 10,000 শেয়ারের মধ্যে 6000 শেয়ার ক্রয় করে নিয়েছে এইচ লিমিটেড, আর 4000 শেয়ার অবশিষ্ট আছে সাবসিডিয়ারি লিমিটেডের জন্য। তাহলে 4000 এবং 6000, এখানে আমরা শূন্য কেটে দিলে থাকে 6:4, আর 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 দুগুণে 6 আর 2 2 গুণে 4, অর্থাৎ 3:2। 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ, এই অনুপাতে বন্টন হবে। 3 নম্বর ওয়ার্কিং আমরা জানি করতে হবে প্রি অ্যাকুইজিশন প্রফিট বা ক্যাপিটাল প্রফিট তৈরি করতে হয়। আর এখানে আসে সর্বদাই রিজার্ভ ফান্ড, প্রফিট অ্যান্ড লস, এবং চলতি বছরের যদি কোনো প্রি অ্যাকুইজিশন প্রফিট থাকে তাহলে সেটি আসবে। এবার আসেন দায় পাশে আমরা ব্যালেন্স শিটে দেখি। এখানে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড নামে কোনো আইটেম নাই। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে প্রফিট
31/12/2014, অর্থাৎ এটা 1/1/2015 সালের পূর্বে মুনাফা ছিল 35,000 টাকা। এটি হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর চলতি বছরে মুনাফা হয়েছে 15 সালে 20,000 টাকা। যেহেতু ক্রয় করা হয়েছে 1/1/2015, সেহেতু চলতি বছরের মুনাফা পুরোটাই 100% চলে যাবে পোস্ট অ্যাকুইজিশনে। এখান থেকে প্রি অ্যাকুইজিশনে কোনো অংশ যাবে না। সুতরাং তাহলে আমাদের প্রি অ্যাকুইজিশনে প্রফিট দেখালাম শুধুমাত্র 35,000, আর জেনারেল রিজার্ভ নাই, জেনারেল রিজার্ভ ফান্ড আর কিছু নাই, রিটেন আর্নিংও নাই। তাহলে আসেন 3 নম্বর ওয়ার্কিংটা দেখি। ব্যালেন্স অফ প্রফিট 1/1/2015 তারিখে আমাদের 35,000 টাকা। এই 35,000 টাকা বন্টন করতে হবে হোল্ডিং এবং সাবসিডিয়ারির মধ্যে 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 2 ভাগ। একজন হোল্ডিং পেয়েছে 21,000 এবং সাবসিডিয়ারি পেয়েছে এখানে 14,000 টাকা। এবার আসুন 4 নম্বর ওয়ার্কিং, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। ক্রয়ের পরবর্তী সময়ে আমাদের এখানে লাভ হয়েছে সাবসিডিয়ারি কোম্পানির 20,000 টাকা। এই 20,000 টাকা বন্টন করতে হবে হোল্ডিং এবং সাবসিডিয়ারির মধ্যে 5 ভাগে 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। একজন হোল্ডিং পেয়েছে 12,000 টাকা এবং সাবসিডিয়ারি পেয়েছে 8,000 টাকা। 5 নম্বর ওয়ার্কিং আমাদের করতে হয় মাইনরিটি ইন্টারেস্ট, সংখ্যালঘুর স্বার্থ। এখানে 3টি আইটেম আসে, এ বি সি। এতে আসবে শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ এখানে অবশিষ্ট যে 4,000 শেয়ার গুণন 10 টাকা, 40,000 টাকা মাইনরিটি সংখ্যালঘু স্বার্থ। বি নম্বরে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট 3 নম্বর ওয়ার্কিং এ শুধুমাত্র সাবসিডিয়ারি অংশ 14,000 টাকা, এটি আসবে। রেভিনিউ প্রফিট 4 নম্বর ওয়ার্কিং এ সাবসিডিয়ারি অংশ 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা বসিয়ে টোটাল মিলে যোগ করে পেলাম মাইনরিটি ইন্টারেস্ট 62,000 টাকা। এটি ব্যালেন্স শিটের দায় পাশে দেখাতে হবে। এবার আসুন গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় করি। প্রথমে কস্ট অফ অ্যাকুইজিশন 97,000 টাকা, পরে ইনভেস্টমেন্টে দেওয়া ছিল 97,000 টাকা, এটি বসাতে হবে। এরপরে এখান থেকে আমরা শেয়ার ক্রয় করেছি 6,000 শেয়ার, 10 টাকা করে দাম। এতে আমরা মালিকানা পেয়েছি 60,000 টাকার। আর ক্যাপিটাল প্রফিট, প্রি অ্যাকুইজিশন প্রফিট যাকে বলা হয়, 3 নম্বর ওয়ার্কিং আমরা দেখেছি হোল্ডিং এর অংশ, হোল্ডিং পেয়েছে 21,000 টাকা। তাহলে ক্রয় করে মুনাফার মালিকানা হয়েছে 21,000 টাকা। তাহলে 60 এবং 21 মিলে 81,000 টাকা। 81,000 টাকার মালিকানা কিনতে প্রদান করা হয়েছে 97,000 টাকা। তাহলে বেশি প্রদান করা লেগেছে 16,000 টাকা। এটি হলো গুডউইল। এবার আসেন 7 নম্বর ওয়ার্কিং, আনরিয়ালাইজড প্রফিট। যদিও আমরা পূর্বের অঙ্কে 7 নম্বর ওয়ার্কিং এ করেছিলাম কনসোলিডেটেড রিটেন আর্নিং, কিন্তু কনসোলিডেটেড রিটেন আর্নিং এর পূর্বেই আনরিয়ালাইজড প্রফিট তৈরি করে নিতে হয়, এই কারণে যে আনরিয়ালাইজড প্রফিটের একটা অংশ কনসোলিডেটেড রিটেন আর্নিং এ যোগ বিয়োগ হয়। শিক্ষার্থীগণ, আনরিয়ালাইজড প্রফিট আমরা প্রস্তুতি আবারও পড়ে নিই। এখানে বলা হচ্ছে 3,000 টাকার সম্পত্তি বিক্রি করা হয়েছিল 5,000 টাকা। 3,000 টাকার পণ্য 5,000 টাকা বিক্রি করা হয়েছে, 2,000 টাকা লাভ করা হয়েছে। সেই লাভের মধ্য থেকে 3/4 বিক্রি হয়ে গেছে, অর্থাৎ অ্যালোবেল রিয়েলাইজ হয়ে গেছে, আর আনরিয়ালাইজ আছে ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ অবিকৃত অবস্থায় আছে। তাহলে এখানে যে 2,000 টাকা মুনাফা হয়েছিল, সেই মুনাফার 4 ভাগের 1 ভাগ এখন আনরিয়ালাইজ অবস্থায় আছে। এটি দেখাতে হবে 7 নম্বর ওয়ার্কিং এ। প্রথমে লেখা হলো সেলস অফ গুডস 5,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড 3,000 টাকা, টোটাল প্রফিট 2,000 টাকা। সো আনরিয়ালাইজ প্রফিট 2,000 টাকা ভাগ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে আসে 500 টাকা। এটি হোল্ডিং কোম্পানির কনসোলিডেটেড রিটেন আর্নিং থেকে মাইনাস যাবে এবং ব্যালেন্স শিটে ইনভেন্টরির ভিতর থেকে মাইনাস করতে হবে। তাহলে আসুন প্রথমে রিটেন আর্নিং আমরা হোল্ডিং কোম্পানির দায় পাশে দেখে আসি। দায় পাশে প্রফিট অ্যান্ড লস হোল্ডিং কোম্পানির আছে 40,000 টাকা। চলতি বছরে মুনাফা আছে অ্যাকাউন্ট পেবেল, এটা আচ্ছা চলতি বছরেই টোটাল মিলে 40,000 টাকায় লাভ, পূর্বের বছরের কোনো লাভ নাই। এখন আসুন রিটেন আর্নিং লেখা হলো প্রফিট 40,000 টাকা, আর রেভিনিউ প্রফিট 4 নম্বর ওয়ার্কিং থেকে হোল্ডিং এর অংশ আসবে 12,000 টাকা। অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিতে যে লাভ হয়েছিল সেই লাভের অংশ পেয়েছে হোল্ডিং কোম্পানি এবছরে 12,000 টাকা। এটি হলো রেভিনিউ প্রফিট এর অংশ ফ্রম এস লিমিটেড 12,000 টাকা। টোটাল প্রফিট থেকে আনরিয়ালাইজ প্রফিটের অংশটুক মাইনাস করতে হবে 500 টাকা। তাহলে টোটাল প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট রিটেন আর্নিং এর ব্যালেন্স দাঁড়ায় 51,500 টাকা। এটি ব্যালেন্স শিটের দায় পাশে দেখাতে হবে। এবার আসুন আমরা
ব্যালেন্স শিট তৈরি করি, কনসোলিডেটেড ব্যালেন্স শিট। প্রথমে আমরা লিখব কারেন্ট অ্যাসেট। অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেটগুলি আমরা দেখে আসি ব্যালেন্স শিটে কি কি আছে। যেমন ফিক্সড অ্যাসেট আছে, ইনভেস্টমেন্ট এটি আসবে না, আর এটি হচ্ছে স্টক, এটি আসবে, দুটি একসাথে একত্রে যোগ করতে হবে কারেন্ট অ্যাসেট। স্টক বলতে এখানে মজুত পণ্যকে বোঝানো হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল দুটি যোগ করতে হবে, ব্যাংক যোগ করতে হবে দুটি, এই দুটি আসবে। সেখানে প্রথমে আমরা লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল, হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুইটি যোগ করে একত্রে বসানো হলো। সেখান থেকে মাইনাস করতে হবে মিউচুয়াল সেট অফ। আমরা যে দেখেছিলাম সাবসিডিয়ারি কোম্পানির কাছে হোল্ডিং কোম্পানি পাবে ৬০০০ টাকা, সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং এর কাছে দায়বদ্ধ ছিল ৬০০০ টাকা। এটি দেনাদার থেকে মাইনাস করতে হবে আর পাওনাদার থেকে মাইনাস করতে হবে। এটিকে বলা হবে মিউচুয়াল সেট অফ। আন্ত লেনদেন, আন্ত কোম্পানি লেনদেন, এগুলো ইন্টার কোম্পানি ট্রানজাকশন মাইনাস করে দেখাতে হয়। তাহলে ৮৭,০০০ থেকে ৬০০০ টাকা মাইনাস করলে ৮১,০০০ টাকা হবে। ঠিক এই আইটেমটি পাওনাদারের থেকে মাইনাস করতে হবে। আমরা দেখে নিই অ্যাকাউন্ট পেবেল দুইটি যোগ করে হয়েছে ৫৯,০০০ টাকা। সেখান থেকে মিউচুয়াল সেট আপ পাওনাদার ৬০০০ টাকা বাদ দিতে হবে, এটি ৫৩,০০০ টাকা থাকবে। সেক্ষেত্রে আবারও দেখি অ্যাসেট ইনভেন্টরি ছিল হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুটো যোগ করে, এখান থেকে আমাদের মাইনাস করতে হবে আনরিলাইজ প্রফিট, যেটি আমরা ৭ নম্বর ওয়ার্কিং এ দেখিয়েছি। ৫০০ টাকা আনরিলাইজ হয়েছিল, যেটি ইনভেন্টরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আনরিলাইজ প্রফিট বাদ দিয়ে ফলাফল আসলো ১,০২,৫০০ টাকা। ক্যাশ ইন হ্যান্ড হোল্ডিং এবং সাবসিডিয়ারি যোগ করা হয়েছে ১১,০০০ এবং ১৪,০০০ মিলে ২৫,০০০ টাকা। এই ছিল টোটাল কারেন্ট অ্যাসেট। এবার আসেন ফিক্সড অ্যাসেট। প্রথমে গুডউইল ৬ নম্বর ওয়ার্কিং এ আমরা দেখেছি গুডউইল হয়েছিল ১৬,০০০ টাকা। এটি প্রথমে লিখলাম ফিক্সড অ্যাসেট। হোল্ডিং এবং সাবসিডিয়ারির দুটি একত্রে দেওয়া ছিল, এটি আমরা দেখি ফিক্সড অ্যাসেট ৯০,০০০ এবং ৫২,০০০, এই দুইটি আমরা যোগ করেছি। যোগ করে এখানে পেয়েছি ১,৪২,০০০ আর ১৬,০০০ যোগ করে ১,৫৮,০০০ আর ২,০৮,৫০০ টাকা যোগ করলে আসে ৩,৬৬,৫০০। এটি ছিল টোটাল অ্যাসেট। এবার আসে লাইবিলিটি। লাইবিলিটি প্রথমে আমরা কারেন্ট লাইবিলিটি লিখেছি অ্যাকাউন্ট পেবেল। অ্যাকাউন্ট পেবেল দুইটি যোগ করে ৫৯,০০০ হয়েছে। সেখান থেকে মিউচুয়াল সেট আপ ৬০০০ টাকা মাইনাস করে দিলাম, ৫৩,০০০ টাকা থাকলো। এরপরে ৫ নম্বর ওয়ার্কিং থেকে আমরা নিয়ে এসেছি মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট সর্বদাই দায় পাশে বসে, এটি ৬২,০০০ টাকা যোগ করে আমরা পেয়েছি ১,১৫,০০০ টাকা। শেয়ার হোল্ডার ক্যাপিটাল ওনার সিকিউরিটি ফান্ড, এখানে আসবে আমরা পূর্বে শিখেছি শুধুমাত্র হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল ২,০০,০০০ টাকা, এটি আসবে। আর হোল্ডিং কোম্পানি কনসলিডেট, এটি ৮ নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে এসেছি। দেখে আসি আমরা অঙ্কটি। এখানে আমাদের ছিল হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল ২,০০,০০০ টাকা, এই অংশটি আনতে হবে। আর ৮ নম্বর ওয়ার্কিং এ রিটেন আর্নিং এর কনসলিডেট রিটেন আর্নিং ছিল ৫১,৫০০ টাকা, এটি আমরা যোগ করলাম। যোগ করে মোট পেয়েছি শেয়ার ক্যাপিটাল এই ২,৫১,৫০০ আর ১,১৫,০০০ যোগ করে ৩,৬৬,৫০০। তাহলে অ্যাসেটের সাথে লাইবিলিটি মিলে গেছে, এটি অঙ্ক সঠিক হয়েছে শিক্ষার্থীগণ। তাহলে আমরা একটি ব্যালেন্স শিটে কনসলিডেটেড ব্যালেন্স শিট করলাম। এবার আসুন ১৪ নম্বর অঙ্কটি। ১৪ নম্বর অঙ্কটি অনেক সহজ, এটি ২০১৩ সালে এসেছে 4th ইয়ারে। এখানে আমাদের কিছু স্পেশাল পয়েন্ট উল্লেখ করে দিয়েছি। ডিবেঞ্চার পারচেজ আছে, বিল ডিসকাউন্ট আছে এবং চেক ইন ট্রানজিট অর্থাৎ ক্যাশ ইন ট্রানজিট আছে। প্রশ্নটা বলা হচ্ছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কনসলিডেটেড ব্যালেন্স শিট শোয়িং দ্য রিলেভেন্ট ওয়ার্কিং। আর রিলেভেন্ট আমাদের যেগুলো ওয়ার্কিং করা প্রয়োজন সেগুলিও তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, সাধারণত নরমালি আমাদের 7টি ওয়ার্কিং করতে হয়, আনরিলাইজ প্রফিট হলে 8টি করতে হবে। অন্যান্য সমন্বয়গুলো পড়ে অনেক সময় ওয়ার্কিং একটা দুটো বাড়তে পারে। অঙ্কটি আমরা প্রথম ভালোভাবে দেখলাম। ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে ইনভেস্টমেন্ট দেখতে হবে অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট লেখা আছে ১৫০০ শেয়ার ইন এস লিমিটেড ১,০৫,০০০ টাকা। ১,০৫,০০০ টাকা দ্বারা এস লিমিটেডের কাছ থেকে ১৫০০ শেয়ার ক্রয় করেছে। তাহলে এবার আমাদের সাবসিডিয়ারি কোম্পানির শেয়ারের পরিমাণটি দেখতে হবে, টোটাল শেয়ার কত ছিল। এখানে আছে ১০০ টাকা দামের ২,০০,০০০ শেয়ার ক্যাপিটাল। এই ২,০০,০০০ টাকাকে ১০০ দ্বারা ভাগ করলে আসে ২,০০০ শেয়ার। ২,০০০ শেয়ারের মধ্য থেকে ১৫০০ শেয়ার ক্রয় করে নেওয়া হয়েছে। তাহলে 50%-এর বেশি শেয়ার ক্রয় করে নিয়েছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি সম্পর্ক ঠিক আছে। শিক্ষার্থীগণ, এবার
ডেট অফ অ্যাকুইজিশন আমাদের খুঁজতে হবে। ডেট অফ অ্যাকুইজিশন 1 নম্বর বলা আছে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার ইন এস লিমিটেড অন 1 জুলাই 2013 and on that date the profit and loss account showed the debit balance of টাকা 1,60,000। 1 জুলাই তারিখে যখন ক্রয় করা হয়েছে 13 সালে, তখন তাদের লসের পরিমাণ ছিল সাবসিডিয়ারি কোম্পানিতে 1,60,000 টাকা। বর্তমানে দেখা যাচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাসেট সাইডে 1 লক্ষ টাকা সাবসিডিয়ারি কোম্পানির, অর্থাৎ লস আছে এখন 1 লক্ষ, ক্রয়ের সময় ছিল 1,60,000 টাকা। তাহলে বোঝা যাচ্ছে ক্রয়ের পরবর্তী 6 মাসে লাভ হয়েছে 60,000 টাকা, কারণ লসের পরিমাণ ছিল যেখানে 1,60,000, সেখানে বর্তমানে আছে 1 লক্ষ, তার মানে এখানে লস কমে গেছে 60,000 টাকা। যে 60,000 টাকা লস কমেছে, ওই 60,000 টাকা এই ক্রয়ের পরবর্তী 6 মাসে লাভ হয়েছে ধরতে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। শিক্ষার্থীগণ, এবার আসেন 2 নম্বরে। সানডি ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুড 25,000 টাকা ফর গুডস সাপ্লাইড বাই এইচ লিমিটেড। এইচ লিমিটেড পণ্য সাপ্লাই দিয়েছিল সাবসিডিয়ারি কোম্পানির কাছে 25,000 টাকার, অর্থাৎ এখানে সাবসিডিয়ারি হোল্ডিং এর কাছ থেকে ক্রয় করেছিল। তাহলে দেনাদার পাওনাদার 25,000 টাকা, দুইজনের মধ্যে মিউচুয়াল সেট আপ করতে হবে। অন হুইচ এইচ লিমিটেড মেড এ প্রফিট অফ 25% অন কস্ট। কস্টের উপরে 25% মুনাফা ধার্য করে তারপরে সাবসিডিয়ারির কাছে বিক্রি করেছিল। হাফ অফ দিস গুডস ওয়ার ইন স্টক অফ এস লিমিটেড 31 ডিসেম্বর 2013। বলছে এখনো পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত দেখা গেছে যে পাঠানোর যে পণ্য 25,000 টাকার মধ্যে অর্ধেক পণ্য বিক্রি হয়েছে আর অর্ধেক পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে। তাহলে অবিকৃত পণ্যের মধ্যে আনরিয়ালাইজ প্রফিট আছে, এটি আমাদের ওয়ার্কিং করতে হবে। 7 নম্বর ওয়ার্কিং, একটি ওয়ার্কিং এখানে বাড়বে। আউট অফ টোটাল অ্যাকসেপ্টেড অফ এস লিমিটেড বিল অফ ভ্যালু 8,000 টাকা ওয়ার ইস্যু অন ফেভার অফ এইচ লিমিটেড। এইচ লিমিটেডের বিল রিসিভেবল এবং এস লিমিটেডের বিল পেবেল 8,000 টাকা, এটি ইন্টার কোম্পানি ট্রানজাকশন মিউচুয়াল সেট আপ করতে হবে। ডিসকাউন্টেড হাফ অফ দেম, তার মধ্যে থেকে 4,000 টাকার ডিসকাউন্ট করে নেওয়া হয়েছে, আর 4,000 টাকার বিল রিসিভেবল আছে। 5 নম্বর বলছে এ চেক ফর টাকা 2,000 সেন্ট টু এইচ লিমিটেড বাই এস লিমিটেড ইন রেসপেক্ট অফ লোন ওয়াজ নট রিসিভ বাই এইচ লিমিটেড। তো এইচ লিমিটেড পাইতো এস এর কাছে যে টাকা, সেখান থেকে সেই লোনের পরিমাণ 2,000 টাকা সাবসিডিয়ারি পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পায় নাই এইচ লিমিটেড অন দ্য ওয়ে, অর্থাৎ এটি ক্যাশ ইন ট্রানজিট অবস্থায় আছে। আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি যে লোন ডিউ বাই এস লিমিটেড অ্যাসেট সাইডে দেওয়া আছে 5,000 টাকা হোল্ডিং এর ঘরে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি এস লিমিটেডের কাছে পাবে 5,000 টাকা। এস বলছে লোন পাবে মাত্র 3,000 টাকা, তার মানে 2,000 টাকা এখানে শর্ট দেখা যাচ্ছে। এই 2,000 টাকা এস লিমিটেড পাঠিয়ে দিয়েছে অন দ্য ওয়ে, এখনো ক্যাশ ইন ট্রানজিট অবস্থায় আছে 2,000 টাকা, যেটি ক্যাশের সাথে যোগ করে হোল্ডিং কোম্পানিতে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 5টি সমন্বয় পড়লাম। এবার আসি আমরা অঙ্কটি শুরু করি। প্রথমে ডেট অফ অ্যাকুইজিশন 1/7/2013 1 জুলাই তারিখ লেখা হলো। প্রপোর্শন মোট শেয়ার ছিল 2,000, সেখান থেকে ক্রয় করেছে 1,500 এবং অবশিষ্ট আছে 500। তাহলে ক্যালকুলেশন করে আমরা অনুপাত করেছি 3 × 5 = 15, অর্থাৎ 3:1। 3 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট দেখা যাচ্ছে এখানে কিছু বছরের শুরুতে লস ছিল এবং বছরের শেষে কিছু লসের পরিমাণ দেওয়া হয়েছে। কস্ট অফ ডেট যেদিন ক্রয় করা হয়েছিল সেদিনের লসের পরিমাণ 1.5 লক্ষ টাকা, আর বছরের শেষে লসের পরিমাণ 1 লক্ষ টাকা। 1.5 লক্ষ নয়, এখানে 1,60,000 টাকা, আর বছর শেষে 1 লক্ষ টাকা। তাহলে আমরা দেখেছি এখানে 60,000 টাকা লস কমেছে, অর্থাৎ ক্রয়ের পরবর্তীতে 60,000 টাকা লাভ হয়েছে। এই লাভটি আমরা আলাদাভাবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হিসেবে 60,000 টাকা দেখাবো। এই জন্য 3 নম্বর একটি ওয়ার্কিং বাড়তি করা হয়েছে, লেখা হয়েছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট। প্রথমে আমাদের লস ছিল 1 জুলাইতে 1,60,000 টাকা,
আর 31 ডিসেম্বরে লসের পরিমাণ 1 লক্ষ টাকা। তাহলে চলতি ক্রয়ের পরবর্তী 6 মাসে লাভ হয়েছে 60,000 টাকা। এটি বাড়তি একটি ওয়ার্কিং করা হলো। এবার আসেন প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রফিট তো ছিল না, ক্রয়ের পূর্বে দেখা গেছে তাদের ব্যালেন্স ছিল লসের ব্যালেন্স ছিল কত, 1,60,000 টাকা। এই লসের ব্যালেন্সের ভাগ পাবে হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি 4 ভাগের 3 ভাগ এবং 4 ভাগের 1 ভাগ। তাহলে হোল্ডিং পাবে 1,60,000 টাকার 4 ভাগের 3 ভাগ, 1,20,000 টাকা লসের পরিমাণ ভাগ পাইলো। আর সাবসিডিয়ারি লসের ভাগ পাইলো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40,000 টাকা। এবার আসেন পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। আমরা দেখেছি 3 নম্বর ওয়ার্কিং এ 60,000 টাকা পোস্ট অ্যাকুইজিশন লাভ হয়েছে, প্রফিট হয়েছে। এটি অংশবিশেষ ভাগ হবে হোল্ডিং এর 4 ভাগের 1 ভাগ 3 ভাগ এবং সাবসিডিয়ারির 4 ভাগের 1 ভাগ। এতে আসে হোল্ডিং এর অংশ 45,000 টাকা আর সাবসিডিয়ারির অংশ 15,000 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসেন মাইনরিটি ইন্টারেস্ট। শুধুমাত্র হোল্ডিং এর অংশ, হোল্ডিং এর এই সাবসিডিয়ারির অংশ মাইনরিটি ইন্টারেস্ট। সাবসিডিয়ারির অংশ আছে শেয়ার 500 শেয়ার, 500 শেয়ার 100 টাকা করে দাম, 50,000 টাকা। আর ক্যাপিটাল লস ছিল 40,000 টাকা, যেটি আমরা 4 নম্বর ওয়ার্কিং এ দেখেছি সাবসিডিয়ারির অংশ। এই 40,000 টাকা লস বলে এখান থেকে মাইনাস করা হয়েছে, 50 থেকে 40 বাদ দিলে 10,000 টাকা ব্যালেন্স থাকে। আর রেভিনিউ প্রফিট আছে সাবসিডিয়ারির অংশ 15,000 টাকা, এটি যোগ করা হয়েছে। যোগ করলে আমাদের টোটাল ব্যালেন্স আসে 25,000 টাকা। এটি হলো মাইনরিটি ইন্টারেস্ট, ব্যালেন্স শিটে দায় পাশে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন 7 নম্বর ওয়ার্কিং, গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। প্রথমে কস্ট অফ অ্যাকুইজিশন আমরা দেখেছি ক্রয় করা হয়েছে 1,05,000 টাকা দিয়ে, ব্যালেন্স শিটে দেওয়া হয়েছে। ক্রয় করা হয়েছে ফেস ভ্যালু অফ শেয়ার 1500 শেয়ার 100 টাকা করে দাম, 1,50,000 টাকার মালিকানা পেয়েছি। হোল্ডিং কোম্পানি পেয়েছে মালিকানা 1,50,000 টাকা। সেখান থেকে লসের অংশ 4 নম্বর ওয়ার্কিং আমরা দেখেছি 1,20,000 টাকা। 1,20,000 টাকা যেহেতু লস, সেহেতু ক্যাপিটাল ভ্যালু থেকে এটি মাইনাস করা হয়েছে। 1,50,000 থেকে 1,20,000 বাদ দিলে থাকে 30,000 টাকা। এই 30,000 টাকা মালিকানা অধীনে অধিকার আদায় করতে আমাদের প্রদান করা লেগেছে 1,05,000 টাকা। তাহলে হোল্ডিং কোম্পানি প্রদান করেছে বেশি, 75,000 টাকা বেশি প্রদান করেছে। 1,05,000 থেকে 30 বাদ দিলে থাকে 75,000 টাকা। এটি হলো গুডউইল। এই 75,000 টাকা লস হয়েছে, যার কারণে গুডউইল সৃষ্টি হয়েছে। গুডউইল ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেটে আমরা অ্যাসেট পাশে দিব এটা। এবার আসেন 8 নম্বর, ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজড প্রফিট। 8 নম্বর ওয়ার্কিংটি আনরিয়ালাইজড প্রফিট। প্রথমে বলা হয়েছে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারির কাছে মাল বিক্রি করেছিল 25,000 টাকা। এই 25,000 টাকার মধ্যে কস্টের মধ্যে লাভ ছিল 15%। তাহলে 125 দিয়ে ভাগ করে 15% না 25% লাভ ছিল। তাহলে 125 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে আমাদের লাভের পরিমাণ বের হবে এবং সেই লাভের হাফ করতে হবে যে অর্ধেক বিক্রি হয়ে গেছে, রিয়েলাইজ হয়েছে, আর বাকি অর্ধেক অবশিষ্ট যেটি এখনো অবিকৃত অবস্থায় আছে সেই অবিকৃত হাফ, এটি হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। অর্থাৎ লাভ হয়েছিল 5,000, তাকে অর্ধেক করলে আসে 2,500 টাকা। এই 2,500 টাকা আনরিয়ালাইজড প্রফিট। এবার আসেন 9 নম্বর, কনসলিডেটেড রিটেন আর্নিং ফর হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির ব্যালেন্স, প্রথমে বিগিনিং ব্যালেন্স ছিল প্রফিট 1 লক্ষ টাকা। এটা আমরা প্রশ্ন দেখে আসি একটু। দাই পাশে প্রফিট অ্যান্ড লস, এখানে আমাদের ছিল হোল্ডিং কোম্পানির অংশ 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা প্রথমে রিটেন আর্নিং এ নিতে হবে 9 নম্বর ওয়ার্কিং এ 1 লক্ষ টাকা। এরপরে আসেন প্রফিট ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে রেভিনিউ প্রফিট হয়েছিল 5 নম্বর ওয়ার্কিং আমরা সেটি দেখিয়েছি। হোল্ডিং কোম্পানির অংশ 4 ভাগে 3 ভাগ 45,000 টাকা। এটি নিয়ে আসা হলো 45,000, 1,45,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে আনরিয়ালাইজড প্রফিট 8 নম্বর ওয়ার্কিং এর থেকে যেটি পেয়েছি আমরা 2,500 টাকা। এটি মাইনাস করার পরে আমাদের ব্যালেন্স হলো 1,42,500 টাকা। এই হলো কনসলিডেটেড রিটেন আর্নিং। এবার আসেন কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করি, সংঘবদ্ধ ব্যালেন্স শিট। পূর্বের ন্যায় প্রথমে অ্যাসেটের দিকে আমরা কারেন্ট অ্যাসেট লিখব। কারেন্ট অ্যাসেট আমরা প্রথমে ইনভেন্টরি লিখেছি, হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুটি যোগ করে 40 আর 60 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে আমাদের মাইনাস করতে হবে আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট 2500 টাকা বাদ দিলে 97,500 টাকা থাকে। এবার আসেন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুইটি যোগ করে 70 এবং 40 যোগ করে হয়েছে 1,10,000 টাকা। এখানে আমাদের মিউচুয়াল সেটআপ ছিল
হোল্ডিং কোম্পানির কাছ থেকে সাবসিডারি কোম্পানি বাকিতে মাল কিনেছিল 25,000 টাকা, দেনাদার এবং পাওনাদার সৃষ্টি হয়েছিল, সেই মিউচুয়াল সেট আপ এখান থেকে মাইনাস করে দিতে হবে 25,000 টাকা। তাহলে সম্পদ থেকে যখন 25,000 টাকা মাইনাস হবে, ঠিক সমপরিমাণ টাকা দায় থেকে অর্থাৎ অ্যাকাউন্ট পেবল থেকেও মাইনাস হবে। আমরা দেখে আসি সেটি। অ্যাকাউন্ট পেবল দুইটি যোগ করে তারপরে মিউচুয়াল সেট আপ 25,000 টাকা মাইনাস করে 99,000 টাকা পাওয়া গেছে। আবার আসুন সম্পত্তি দেখি। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড ছিল হোল্ডিং এবং সাবসিডারি দুটো যোগ করে 2,43,000 টাকা। বিল রিসিভেবল এটি 4,000 টাকা ছিল হোল্ডিং কোম্পানিতে এবং সেটি মিউচুয়াল করা হয়েছে 4,000 টাকা। 4,000 টাকা মিউচুয়াল সেট আপ। একজনের অ্যাকাউন্ট নোট রিসিভেবল, আরেকজনের ছিল নোট পেবেল। আন্তঃ কোম্পানি লেনদেন, ইন্টার কোম্পানি ট্রানজাকশন, এটি মিউচুয়াল সেট আপ করতে হবে। তাহলে বিল পেবল এবং বিল রিসিভেবলের মধ্যে সমন্বয় করতে হবে। 4,000 টাকা থেকে 4,000 মাইনাস করলে 0 হয়ে যায়। ঠিক এই টাকাটাই বিলস পেবলের থেকে মাইনাস হবে। আমরা সেটি দেখে আসি। বিলস পেবল ছিল সাবসিডি কোম্পানি 10,000 টাকা, সেখান থেকে মিউচুয়াল সেট আপ হলো 4,000 টাকা। তাহলে পাওনাদার বিল পেবল থাকবে ব্যালেন্স 6,000 টাকা মিউচুয়াল সেট আপ। ঠিক আছে, এবার আসি আমরা টোটাল কারেন্ট অ্যাসেট এই পর্যন্ত আসলো। এরপরে চেক ইন ট্রানজিট অর্থাৎ যে লোনটা পাবে, এই লোন এইচ লিমিটেডকে সাবসিডি লিমিটেড পরিশোধ করে দিয়েছে 2,000 টাকা, আর এখনো 3,000 টাকা ব্যালেন্স আছে। তো প্রথমে লেখা হলো লোন ডিউ এইচ লিমিটেড 5,000 টাকা, এইচ লিমিটেডের কাছে পাবে 5,000 টাকা। ক্যাশ ইন ট্রানজিট পথে আসছে 2,000 টাকা, আর মিউচুয়াল সেট আপ 3,000 টাকা। 3 আর 2 5, 5,000 প্লাস এবং 5,000 মাইনাস, প্লাস মাইনাসে কাটা এটি 0 হয়ে গেল। তাহলে লোনটাও মিউচুয়াল সেট আপ করে 0 ব্যালেন্স দেখানো হলো। এবার আসেন পরবর্তীতে আমাদের অ্যাডভার্টিসমেন্ট ক্রেডিট অফার, এখানে 10,000 টাকা এটি সম্পদ দেওয়া আছে। আর ইনভেস্টমেন্ট ডিবেঞ্চার, শিক্ষার্থীগণ ডিবেঞ্চারটি আমরা একটু দেখে আসি। ব্যালেন্স শিটের মধ্যে ডিবেঞ্চার ক্রয় করেছে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারির কাছ থেকে 8% হারে 40,000 টাকা, যেটি সাবসিডিয়ারি কোম্পানি ডিবেঞ্চার পরিমাণ ছিল 80,000। তাহলে 80,000 থেকে 40,000 টাকা মিউচুয়াল সেট আপ করতে হবে। মিউচুয়াল সেট আপ করে এটি আমাদের মাইনাস করতে হবে। আর অ্যাডভার্টিসমেন্ট ক্যারিড ওভার এটি আমাদের দেওয়া হয়েছে অ্যাসেট হিসেবে 10,000 টাকা, এটি কারেন্ট অ্যাসেটে দেখাইছি। এবার আসি আমরা বিনিয়োগ দেখাই। ডিবেঞ্চার 8% হারে, তাহলে ডিবেঞ্চার হোল্ডিং কোম্পানি কিনেছে 40,000 টাকা, এটি মিউচুয়াল সেট আপ 40 মাইনাস করে দিলাম। আর দায় পাশে যখন যাব তখন হোল্ডিং সাবসিডি কোম্পানির যে 80,000 টাকা ডিবেঞ্চার আছে দায়, ওখান থেকে 40,000 টাকা মিউচুয়াল বাদ দিতে হবে, দিলে ব্যালেন্স থাকবে 40,000 টাকা দায় পাশে। এবার আসুন, এই মোট গেল টোটাল কারেন্ট অ্যাসেট শেষ। এবার ফিক্সড অ্যাসেটের মধ্যে প্রথমে গুডউইল আমরা ওয়ার্কিং করে পেয়েছি, এটি আমরা 7 নম্বর ওয়ার্কিং এ পেয়েছিলাম। গুডউইল 75,000 টাকা। প্ল্যান্ট মেশিনারি ছিল দুইজনের, হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুটো যোগ করে 4,000 আর 1,000 5,000, এই ছিল ফিক্সড অ্যাসেট। আর কোনো ফিক্সড অ্যাসেট নাই, তাহলে 75,000 আর 5,000 মিলে 5,75,000। এই 5,75,000 টাকা 4,37,500 যোগ করলে হয় 10,12,500 টাকা। শিক্ষার্থীগণ এই ছিল আমাদের টোটাল অ্যাসেট। এবার আসেন লাইবিলিটি। লাইবিলিটির মধ্যে আছে অ্যাকাউন্ট পেবেল, কারেন্ট লাইবিলিটি দুটি যোগ করে আমরা মিউচুয়াল সেট আপ করেছি 25,000, যোগ করে ফলাফল আসছিল 1,24,000, সেখান থেকে 25,000 বাদ দিয়ে 99,000 টাকা হয়েছে। এরপরে বিল পেবেল ছিল 10,000 টাকা, সেখান থেকে মিউচুয়াল সেট আপ 4,000 বাদ দিলে আসে 6,000 টাকা। লোন 3,000 টাকা, মিউচুয়াল সেট আপ হয়েছে 3,000, 0 হয়ে গেছে। এরপর আসেন ডিবেঞ্চার ছিল 80,000, সেখান থেকে 40,000 টাকা মিউচুয়াল সেট আপ করলাম, তাহলে বাকি থাকলো আর 40,000 টাকা। এই ছিল আমাদের লাইবিলিটি আউটস্ট্যান্ডিং, মোট 1,45,000 টাকা। আর মাইনরিটি ইন্টারেস্ট ওয়ার্কিং এর মাধ্যমে আমরা পেয়েছি, এটি 6 নম্বর ওয়ার্কিং এর থেকে পেয়ে গেছি 25,000 টাকা। শেয়ার হোল্ডার ক্যাপিটাল শুধুমাত্র হোল্ডিং এর অংশ 5 লক্ষ টাকা। জেনারেল রিজার্ভ শুধুমাত্র হোল্ডিং এর অংশ 2 লক্ষ টাকা। আর রিটেন আর্নিং, কনসোলিডেটেড রিটেন আর্নিং যেটি হোল্ডিং এর অংশ 9 নম্বর ওয়ার্কিং আমরা করেছি 1,42,500 টাকা। এই তিনটি যোগ করলে 5 লক্ষ আর 2 লক্ষ 7 লক্ষ আর 1,08,42,500 টাকা। এর সাথে
25,000 এবং 1,45,000 যোগ করলে আসে 10,12,500 টাকা। শিক্ষার্থীগণ 10,12,500 এবং অ্যাসেট ছিল 10,12,500, অ্যাসেট এবং লাইবিলিটি মিলে গেছে। এটি আমাদের হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিট। সঠিক হয়েছে। তো আজকে আমাদের এখানে ক্লাসটা শেষ করি, অনেক বড় ক্লাস হয়েছে। শিক্ষার্থীগণ বাকি ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আর হোল্ডিং কোম্পানি সবসময় যেভাবে আমি ব্যালেন্স শিট শিখেছি ঠিক এভাবে করবেন, আর ওয়ার্কিংগুলো ধারাবাহিকভাবে করতে হবে, তাহলে যে কোনো অঙ্ক আমরা সহজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটি অঙ্কে আমাদের এই জিনিসগুলো করতে হয়, আর এলোমেলোভাবে ওয়ার্কিং করলে মনে রাখা কঠিন হয়ে যায়। এজন্য পুরো বইটা আমি ছাত্রদের কথা মাথায় রেখে সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে মূল বই এবং হ্যান্ডনোটটি আমি খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি। আপনারা আমার লেখা হ্যান্ডনোটটি সংগ্রহ করুন আর অনলাইনে ক্লাস দেখুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে উপকার করুন। তাহলে আপনার যদি উপকার হয়ে থাকে আপনার বন্ধুদেরকে উপকার করবেন ইনশাল্লাহ। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।